নমস্কার, ফিরে এসেছি আবার একটি নতুন গল্পের সাথে। আজকের গল্প সমরেশ মজুমদারের লেখা মৃত্যুদণ্ড চাই। গল্প পাঠে আমি হৈমন্তী। শুরু করছি আজকের গল্প। কাল রাত্রেই সর্দি হয়েছিল, সেই সঙ্গে জড়ভাব। মা তখনই একটা ট্যাবলেট খাইয়ে দিয়েছেন। সকালে বিছানা ছাড়তে ইচ্ছা করছিল না। বাবা এবং মা আর তামা এ সময় যন্ত্রের মতো দ্রুত তৈরি হয়। বাবা এবং মায়ের অফিস আর তামার স্কুল। বাড়িতে 3টে টয়লেট আছে, অসুবিধা হয় না। আজ ঘুম ভাঙা মাত্র মা বলেছিলেন, না জ্বর নেই, তবে আজ স্কুলে যেও না। আমি ব্রেকফাস্ট লাঞ্চ রেডি করে রেখে যাচ্ছি, ঠিক সময় খেয়ে নিও, মাঝে মাঝে ফোন করব। ওরা দুজন একটা গাড়ি নিয়ে স্টেশন পর্যন্ত যান। সেখানে পার্কিংয়ে গাড়ি রেখে টিউব ধরেন। বাবার 2টো স্টেশন আগে মা নেমে যান। দুজনের আলাদা এলাকায় অফিস। ফেরার সময় মা আগে আসেন। বাড়িতে গাড়ি নিয়ে এসে আবার ঘন্টা 2 বাদে ফিরে যান বাবাকে টিউব স্টেশন থেকে তুলে আনতে। ঠিক 8টায় তামার স্কুল বাস আসে দরজায়। সে যখন যায় এবং স্কুল থেকে ফেরে তখন বাড়িটা তালাবন্ধ থাকে। তামার বয়স 15, গায়ের রং উজ্জ্বল, মুখ চোখ ভালো। সে মুখ ধুয়ে কিচেনে এলো, মাইক্রোওভেনের দিকে তাকালো। এখন কিছুই খেতে ইচ্ছা করছে না, তবু একটা গরম পানীয় বানিয়ে নিল। ওদের এই কিচেনে হরেক রকম খাবার সব সময় মজুদ থাকে। ইন্ডিয়ায় গেলে এই কিচেনটার কথা খুব মনে পড়ে। ওখানে ঠাম্মা নানা রকম খাবার তৈরি করে দেন বটে, কিন্তু সেগুলো চাইলেই পাওয়া যায় না। তৈরি করার জন্য অপেক্ষা করতে হয়। লিভিং রুমে এসে রিমোট টিপে টিভি খুলল তামা। একটা ক্রাইম ছবি হচ্ছে চ্যানেল 7-এ। সাইলেন্সার লাগানো রিভলভারে গুলি ছুড়ল অপরাধী। লোকটা পড়ে গেল, অপরাধী পালালো। পুলিশ এবং অ্যাম্বুলেন্স এলো। দেখা গেল লোকটা মরে গেছে। পুলিশ অফিসার বললেন, ওর মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ ও জানতো এই এলাকায় কারা ড্রাগ নিয়ে ব্যবসা করে। রিমোট টিপে টিভি বন্ধ করলো তামা। এটা নিশ্চয়ই অ্যান্টি ড্রাগ বিজ্ঞাপন, এতে কোনো রহস্য নেই। এখন চারপাশে ড্রাগের বিরুদ্ধে ক্যাম্পেন। তাদের স্কুলে ঢোকার রাস্তায় বোর্ডে লেখা আছে ড্রাগ ফ্রি জোন। স্কুলের গেটেও সাইনবোর্ডে টাঙানো ড্রাগ ফ্রি স্কুল। কিন্তু অনেকেই ড্রাগ খায় লুকিয়ে চুরিয়ে। যেদিন খায় সেদিন স্কুলে আসে না। মার্থার বাড়িতে জড়ো হয়। 4 জনকে জানে সে। ক্যাথরিন তাকে দলে টানতে চেয়েছিল বলেই জানে। ক্যাথরিন তার অনেক দিনের বন্ধু। বলেছিল, যেই তুই কিটটা পাবি অমনি মনে হবে পৃথিবীটা কি সুন্দর, কোথাও কোনো প্রবলেম নেই। তামা জিজ্ঞাসা করেছিল, তুই রোজ খাস? নো, সপ্তাহে 1 দিন। রোজ খেলে নেশা হয়ে যাবে, তখন না পেলে শরীর রিভল্ট করবে, শরীরের ভেতরটা অকেজো হয়ে যাবে। রোজ কেউ খায়? পাগল। খাওয়ার কি দরকার? ও নো, ইটস এক্সাইটিং। তুই খুব ভীতু, 18 না হলে অ্যাডাল্ট হবি না। এটা ওকে খোঁচা দেওয়ার জন্য। বাবা তাকে গাড়ি চালানো শিখিয়েছেন, কিন্তু রাস্তায় বের করতে দেন না। 18-র নিচে লাইসেন্স পাওয়া যায় না, ধরলে কড়া শাস্তি। ক্যাথরিন কিন্তু প্রায়ই চালায়। ওর বয়সের তুলনায় শরীরটা বড়, লাইসেন্সের তোয়াক্কা করে না ও। এখনও অবশ্য ধরা পড়েনি। তামাদের ক্লাসে ক্যাথরিন আর তামার রেজাল্ট সবচেয়ে ভালো। ক্যাথরিন ড্রাগ নিতে শিখেছিল মার্থার কাছে, মার্থা শিখেছে ওর দাদার বন্ধুর কাছে। ড্রাগ খাওয়া ছেলে মেয়েদের যেসব ছবি ছাপা হয় তার সঙ্গে ওদের কোনো মিলই নেই।
স্কুলে কড়া সার্কুলার দেওয়া আছে, কোনো ছেলে মেয়ে যদি ড্রাগ খাচ্ছে প্রমাণিত হয় তাহলে তাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেওয়া হবে। যারা ড্রাগ বিক্রি করে তারা অন্য স্কুলের পাশাপাশি পার্কে গাছতলায় দাঁড়িয়ে থাকে, কিন্তু ড্রাগ ফ্রি জোনের নোটিশ থাকায় ওদের স্কুলের দিকে কেউ বিক্রি করতে আসে না। স্কুলের পাহারাদারেরা ওদের ছাড়বে না। তামা ক্যাথরিনকে জিজ্ঞাসা করেছিল ওরা কোথায় ওসব কেনে। ক্যাথি বলতে চায়নি, কিন্তু একদিন স্কুলে যাওয়ার সময় ডিমফিল্ডের মার্কেট প্লেসে দাঁড়িয়ে থাকা কিছু কালো মানুষকে দেখিয়ে বলেছিল এদের কাছে চাইলেও পাওয়া যায়। বাড়িতেও এই নিয়ে অনেক আলোচনা হয়। 42nd স্ট্রিটের দেওয়ালে যেসব মানুষ সারা দিন সারা সন্ধ্যা ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে তাদের প্রায় পুলিশ ধরে ড্রাগ ব্যবসায় সাহায্য করার অভিযোগে। ওয়াশিংটন ব্রিজ টানেলেও ওদের দেখতে পাওয়া যায়। মা বাবার সঙ্গে ওই পথ দিয়ে লোকগুলোকে দেখেছে তামা, দেখলেই ভয় লাগে। বাবা বলেন শুধু কালোরা নয়, সাদারাও আছে সমান সমান। পানামা দখল করে নুরুয়েগাকে যখন ভাটিকান অ্যাম্বাসির ভেতর আটকে রাখা হয়েছিল তখন বাবা খুব খুশি হয়েছিলেন। বলেছিলেন এ লোকটা পৃথিবীর অন্যতম ড্রাগ কারবারি। একটা ক্যাসেট বেরিয়েছিল, তখন নুরুয়েগাকে গালাগালি দিয়ে গান গাইতো স্কুলের মেয়েরা, এমনকি ক্যাথিও। অথচ ক্যাথি সপ্তাহে একদিন ড্রাগ খায়। মা ক্যাথিকে চেনে, মাকেও কথাটা বলতে পারেনি সে। আগে যা জানতো তাই মাকে বলতো, এখন বড় হওয়ার পর সে বুঝে নিয়েছে কোনটা বলা দরকার। মা ক্যাথির ওপর রাগ করবেন, হয়তো স্কুলে ফোন করে বলে দেবেন। স্কুল যদি ক্যাথির শরীর টেস্ট করে তাহলে সত্যিটা প্রকাশ পাবেই, তাহলেই ওরা ওকে স্কুল থেকে তাড়িয়ে দেবে। অতদিনের একটা ভালো বন্ধু হারাবে তামা, তাই বলেনি কিছু। ক্যাথি প্রতি সপ্তাহে ওজন নেয়, ওর ওজন কমার বদলে একটু বেড়েছে। ড্রাগ যদি ক্ষতি করতো তাহলে ওজন কমতো। টেলিফোন বাজলো। এ বাড়ির প্রতি ঘরে টেলিফোন, কিচেনেও। রিসিভার তুলে হ্যালো বলতেই দূর থেকে ভেসে এলো, হ্যালো তামা নাকি? আমি বড় মামা। খুশি হলো তামা। হাই, তুমি কেমন আছো? ভালো না। মা বাবা কোথায়? অফিসে, আমার শরীর খারাপ বলে স্কুলে যায়নি। রাত্রে লাইন পাইনি, আমি খুব প্রবলেমে পড়েছি অন্তুকে নিয়ে। মাকে বলবি ফোন করতে। কি প্রবলেম? জিজ্ঞাসা করা মাত্র লাইনটা কেটে গেল। বড় মামা ফোন করেছিলেন ইন্ডিয়া থেকে, খুব মজার মানুষ। গত বছর তাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন। অন্তু বড় মামার ছেলে। 4 বছর আগে সে যখন ইন্ডিয়ায় গিয়েছিল তখন অন্তুকে দেখে তার ভালো লেগেছিল। আমেরিকা সম্পর্কে খুব আগ্রহ অন্তুর, তামার থেকে 2 বছরের বড়। ইন্ডিয়ার আত্মীয়দের ভালো লাগে তামার, কিন্তু সেখানে থাকতে ইচ্ছা করে না। এত ভিড়, এত গরম যে হাঁপিয়ে ওঠে। ওখানে যারা জন্মেছেন এবং বড় হয়েছেন তাদের শরীর নিশ্চয়ই জল, খাবার, আবহাওয়ার সঙ্গে একটু একটু করে মানিয়ে নিয়েছে, কিন্তু তামা পারে না। রাস্তায় ট্রাফিক রুল বলতে কিছুই নেই। খাবার দাবার ফ্রেশ না নিয়ে এলে ভালো পাওয়া যায় না। মাঝে মাঝে মনে হতো সবাইকে যদি এদেশে নিয়ে আসতে পারতো কি মজাই না হতো। মা বাবা ইন্ডিয়ায় গিয়ে প্রথম কদিন খুব উৎসাহে থাকেন, একটু পুরনো হওয়া মাত্র কেমন ঝিমিয়ে পড়েন। অন্তুর কি হয়েছে? এমন কি সমস্যা যার জন্য বড় মামাকে অত দূর থেকে ফোন করতে হলো? ভেবে পাচ্ছিল না তামা। সে এখন ইন্ডিয়ায় টেলিফোন করতে পারে, কিন্তু লং ডিস্টেন্স কল করলে বাবা রাগ করবেন। সে মাকে ফোন করে বড় মামার ব্যাপারটা জানিয়ে দিল। তার শরীর এখন ভালো আছে, একটু বাদেই ব্রেকফাস্ট খাবে, মা যেন চিন্তা না করেন। টিভি দেখতে ইচ্ছা করছে না, সারাটা দিন বাড়িতে একা বসে থাকা কি বিরক্তকর ব্যাপার। স্কুলের বাস এসে দাঁড়ালো রাস্তায়। জানলা দিয়ে দেখল সে 2 মিনিট দাঁড়িয়ে থাকবে, না গেলে বাসটা চলে যাবে। ক্যাথরিন যে জানলায় বসে সেখানে আজ কেউ নেই। ওই সিটটা ক্যাথির পাকা। তবে কি আজ ক্যাথিও স্কুলে যাচ্ছে না?
বাস বেরিয়ে গেল। ক্যাথরিনের বাড়িতে ফোন করলো সে। ক্যাথি ধরল। ও তুই? আমি খুব ভয় পেয়েছিলাম। ভয়? কেন? কিছু না। তুই স্কুলে যাসনি? না, শরীর ভালো না। তুই যাসনি কেন? এমনি। একটু চুপ করলো ক্যাথি। তামা, তুই আমাকে সাহায্য করবি? নিশ্চয়ই। কি ব্যাপারে বল। আমি তোর কাছে যাচ্ছি। লাইন কেটে দিল ক্যাথি। মিনিট 15 বাদে ক্যাথি গাড়ি চালিয়ে এলো। ওর মায়ের গাড়ি এটা। মা গতকাল নিউ অরলিন্সে গিয়েছেন তার বাবাকে দেখতে। দরজা খুলতেই সোফায় ধপ করে বসে পড়ল ক্যাথি। ওকে খুব বিধ্বস্ত দেখাচ্ছে, অথচ গতকালও স্বাভাবিক ছিল। ক্যাথি বলল, মার্থা আমাকে খুব বিপদে ফেলে দিয়েছে। কি বিপদ? কাল রাত্রে আমাকে একটা প্যাকেট দিয়ে গেছে ব্রাউন সুগারের। আজ সকাল পর্যন্ত রাখতে বলেছিল। আমি আপত্তি করেছিলাম, শোনেনি। ব্যাগ থেকে একটা প্যাকেট বের করলো ক্যাথি। চোখ ছানা বড়া হয়ে গেল তামার। একটা অ্যালার্ম ক্লকের বাক্সের সাইজের প্যাকেট। ব্রাউন সুগার কি জিনিস তা কোনো দিনও দেখেনি সে। ক্যাথি বলল, মার্থা বলেছে এতে নাকি $50,000 জিনিস আছে, সাধারণ ব্রাউন সুগার নয়। মার্থাকে ফেরত দিয়ে দে। কোনো মতে বলতে পারল তামা। আজ সকালে ওকে ফোন করেছিলাম। কি বলল? ও নেই। নেই মানে? কোথায় গেছে? ওকে কাল রাত্রে কেউ খুন করেছে। সে কি? টিভিতে দেখিসনি? আজ সকাল থেকেই দেখাচ্ছে। ঘড়ি দেখল ক্যাথি। না তো, বলে তামা টিভির সামনে ছুটল। লোকাল নিউজের সময় এখন। ক্যাথিও ওর পেছনে এলো। চ্যানেল অন করে কিছু বিজ্ঞাপন দেখালো। তারপর খবর আরম্ভ হলো। প্রথমেই স্কুল গার্ল মার্ডার্ড হেডলাইন বলে আবার মার্থার খবরে ফিরে এলো। মার্থা গতকাল রাত্রে বাড়িতে ফিরছিল। ওদের বাড়ির সামনে আততায়ী দাঁড়িয়েছিল। তখন আশেপাশে কেউ ছিল না, শুধু উল্টো দিকের একটা বাড়ির বৃদ্ধা মহিলা জানলায় দাঁড়িয়েছিলেন। তিনি দেখলেন লোকটা মার্থার সঙ্গে কথা বলল, শেষে ঝগড়া করল। দূরত্বের জন্য বিষয়বস্তু তিনি বুঝতে পারছিলেন না। লোকটা মার্থাকে হাত তুলে শাসালো। মার্থা সেটা উপেক্ষা করে চলে যেতে লোকটা পেছন থেকে গুলি চালায়। বৃদ্ধা রিভলভার দেখেছেন। সাইলেন্সার লাগানো ছিল বলে শব্দ হয়নি, শুধু মার্থার শরীর উল্টে পড়ে যায়। বৃদ্ধা এমন হকচকিয়ে গিয়েছিলেন যে চিৎকার করতে তার সময় লেগেছিল। তবে তিনি দেখেছিলেন আততায়ী মার্থা পড়ে যাওয়ার পর তার পোশাকে কিছু সন্ধান করেছিল। সে যে পায়নি এটা তিনি নিশ্চিন্ত। পথের পাশে একটা বাইক দাঁড় করানো ছিল। আততায়ী সেটা চেপে চলে যায়। বৃদ্ধাই পুলিশকে ফোনে জানান। ইতিমধ্যে পুলিশ মার্থা সম্পর্কে খোঁজ নিয়ে যা জানতে পেরেছেন তাতে সন্দেহ হচ্ছে যে ড্রাগ ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক রেখেছিল মার্থা। প্রতি সপ্তাহে কিছু মেয়ে দুপুরে ওর বাড়িতে মিলিত হতো। এই মেয়েরা কারা তা এখনও জানা যায়নি। জোর তদন্ত চলছে। এই খবরের সঙ্গে মার্থার বাড়ির বাইরেটা, তার শোবার ঘর, মৃত এবং জীবিত মার্থার ছবি বারংবার দেখানো হচ্ছিল। ওরা দম বন্ধ করে টিভির দিকে তাকিয়েছিল। মার্থার পড়ার টেবিল যখন দেখাচ্ছে তখন ক্যাথি চেঁচিয়ে উঠল, হা ভগবান! তামা জিজ্ঞাসা করল, কি হয়েছে? আমার বই, আমার নাম লেখা আছে ওতে, মার্থা পড়তে নিয়েছিল। মুখে হাত দিল সে। কি হবে এখন? তামা ওর কাঁধে হাত রাখল। তাতে কি হয়েছে? বন্ধু তো বই নিতেই পারে। কিন্তু আমিও তো দুপুরে ওর বাড়িতে যেতাম। ওরা দুজন চুপচাপ বসে রইল কিছুক্ষণ। তারপর ক্যাথি উঠল। আমি যাচ্ছি। তুই ওই প্যাকেটটা কিছুদিন তোর কাছে রেখে দিবি? আমার কাছে রাখতে চাইছিস কেন?
যে মার্থাকে খুন করেছে সে আমার কাছে আসতে পারে। পুলিশ তো আসবেই, আর এসে যদি ওটা দেখে তাহলে। ক্যাথি মাথা নাড়ল। এটাকে রাখার কি দরকার, ফেলে দে জলে। না, দৃঢ় গলায় উচ্চারণ করল ক্যাথি। কেন? সহজে পাওয়া যাবে না ওই জিনিস। পাওয়ার কি দরকার? তুই বুঝবি না, তোর নেশা হয়ে গেছে ক্যাথি। হলে হোক, তোর কি? তাহলে আমি এটা রাখতে পারবো না, আর রাখলে মাকে বলবো। তামা, তুই আমার উপকার করবি না? কাতর গলায় বলে উঠল ক্যাথি। ওই প্যাকেট আমি রাখতে পারবো না। ক্যাথি, তুই এটাকে ফেলে দে। হঠাৎ ডুকরে কেঁদে উঠল ক্যাথরিন। ফুপিয়ে কাঁদল কিছুক্ষণ, তারপর বলল, আমি মরে যাব তামা। ওরা যেমন মার্থাকে মেরে ফেলেছে তেমনি আমাকেও মারবে। কারা মার্থাকে মেরেছে আমি জানি না, তবে মার্থা আমাকে বলেছিল ওরা খুব দামি জিনিস দেবে, $50,000 দাম। টাকাটা জোগাড় করতেই হবে। আমার কাছে চেয়েছিল, আমি দেব কি করে? আমার $500 আছে। মার্থা 5,000 জোগাড় করেছিল, তাই দিতে চেয়েছিল লোকগুলোকে। ওরা রাজি হয়নি। ওরা তো তোকে চেনে না। কি জানি, আমার খুব ভয় করছে, যদি মার্থা আমার নাম ওদের কাছে বলে গিয়ে থাকে। ভেঙে পড়েছিল ক্যাথি। তুই পুলিশকে সব খুলে বল না, তাহলে আমার ছবি টিভিতে সবাই দেখবে, ওরাও জানতে পারবে, স্কুল থেকে তাড়িয়ে দেবে। নেশা হোক বা না হোক, একদিন তো সপ্তাহে খাই। তাহলে তুই ওটা জলে ফেলে দে। আমি একা আর ওটা নিয়ে যেতে পারবো না তামা। বন্ধুর কান্না চেহারা দেখে একটু ভাবল তামা, তারপর এগিয়ে গিয়ে মাকে টেলিফোন করল। মা, ক্যাথি এসেছে, ওর সঙ্গে একটু বের হব? না না, জ্বর নেই, বেশি দূরে না, মার্কেটের কাছে। হ্যাঁ, না, ও স্কুলে যায়নি। কেন? এমনি। 1 ঘন্টার মধ্যে ফিরে আসবো মা, প্রমিস। রিসিভার নামিয়ে রাখল সে। দরজা বন্ধ করে তামা বাড়ি থেকে বেরিয়ে এলো ক্যাথির সঙ্গে। একটু শীত শীত করছিল, যদিও এখন শীত নেই। জিন্সের ওপর সুতির পুলোভার পরেছে সে, দেখতে বেশ সুন্দর লাগছিল। ক্যাথি গাড়িতে উঠে বসতেই তামা বলল, তোর ড্রাইভিং লাইসেন্স নেই তো? যদি পুলিশ ধরে তাহলে কিন্তু প্যাকেটটা লুকোনো যাবে না। যা, কোনোদিনও ধরেনি, আজও ধরবে না। না, চল হেঁটে যাই। ক্যাথি বিরক্ত হলো। এখানে একমাত্র জগিং কিংবা মর্নিং ওয়াকের সময় লোকে ফুটপাত দিয়ে হাঁটে। তাছাড়া আমাদের বাড়িটা নির্জন গাছ গাছালি ঘেরা এলাকায় বলে পথে মানুষ দেখা যায় না। পুলিশের ভয়ে ক্যাথি গাড়ি থেকে নামলো। ওর ব্যাগেই প্যাকেটটা রয়েছে। 2 বন্ধুতে পাশাপাশি অনেকক্ষণ চুপচাপ হেঁটে গেল। ক্যাথি অবশ্য মাঝে মাঝেই মুখ ফিরিয়ে পেছনের দিকে তাকাচ্ছিল। বাঘ ঘুরতেই ওরা লেকটাকে দেখতে পেল। রাস্তার এপাশে লেক, অন্যদিকে কে মার্ট। কে মার্টের সামনে পার্কিং লটে এখন বেশি গাড়ি নেই, তবু কিছু মানুষকে সেখানে দেখা যাচ্ছে। আমেরিকার প্রায় বড় শহরে এই কোম্পানির বিশাল ডিপার্টমেন্টাল দোকান রয়েছে। নখ থেকে মাথার চুল পর্যন্ত মানুষের যা যা প্রয়োজন তা একটা ফুটবল মাঠের আয়তনের এই দোকানটায় রয়েছে। কে মার্টের উল্টো দিকে হাঁটতে লাগলো ওরা। লেকটার গায়ে একটা ফেন্সিং আছে, একটিও মানুষ লেকের ধারে কাছে নেই। ওরা ফেন্সিংয়ের কাছে চলে এলো। তামা বলল, কেউ নেই, এখান থেকে প্যাকেটটা জলে ছুঁড়ে দে। ক্যাথি বলল, প্যাক না খুলে ছুঁড়ে দিলে এটা ঠিক থাকবে, ওয়াটারপ্রুফ দিয়ে মোড়া। প্যাকেটটা ছিঁড়ব? কোনোদিনও ব্রাউন সুগার দেখেনি তামা। প্যাক খুললে নিশ্চয়ই দেখা যাবে। সে মাথা নাড়তেই পিছন থেকে গলা ভেসে এলো, এই যে খুকিরা, ওখানে কি করছো? চমকে পেছনে তাকাতেই ওদের দম বন্ধ হয়ে গেল।
একটা পুলিশের গাড়ি কখন নিঃশব্দে এসে দাঁড়িয়েছে সেখানে। ড্রাইভিং সিটে বসে একজন অফিসার ওদের দিকে তাকিয়ে আছেন। ক্যাথি কাঁধ নাচালো। লেক দেখছি। লেক দেখাটা কি অন্যায়? মোটেই না। তোমরা কি কারোর জন্য অপেক্ষা করছো? না। তামা মাথা নাড়ল। ওকে ওকে, দেন পুশ অফ। কাল ওই পাড়ায় একটি তোমাদের বয়সী মেয়ে খুন হয়েছে। মেয়েটা ড্রাগ খেত। ওরকম একটা ঘটনা আর ঘটুক আমরা চাই না। তামা প্রতিবাদ করল, আমি ড্রাগ খাই না। ইটস গুড, কিন্তু খুকি, এই লেকে দেখার কিছু নেই। অতএব সরে আসতে হলো। ওরা যতক্ষণ না রাস্তা পেরিয়ে কে মার্টের দিকে এগিয়ে গেল ততক্ষণ অফিসার নড়লেন না। গাড়িটা বেরিয়ে গেলে স্বস্তি পেল ওরা। তামা বলল, ভাগ্যিস তুই তোর গাড়িটা এখানে পার্ক করিসনি। ক্যাথি বলল, লোকটা মার্থার কথা বলল, আমাকে সার্চ করলেই। কি করবি এখন এই প্যাকেটটা নিয়ে? কি করি? পার্কিং লটে দাঁড়িয়ে ক্যাথি বিড়বিড় করল। তামা ঘড়ি দেখল, ইতিমধ্যে ৩৫ মিনিট হয়ে গেছে। মা ঠিক ১ ঘন্টা পরে ফোন করবেন। সে প্রমিস করেছে এই সময়ের মধ্যে ফিরে আসবে। ক্যাথি বলল, চল কে মার্টের লস্ট অ্যান্ড ফাউন্ড বক্সে ওটা ফেলে দিই। যে খুলবে সে যদি ড্রাগ খায় তাহলে ফেরত দেবে, না দিলে না দেবে, আমাদের কি? বাহ, তাতে লোকটার সর্বনাশ হবে, ওর বাড়ির লোকজনের ক্ষতি হবে। বলতে বলতে তামা দেখল একটা লোক কিছুটা দূরে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। দৃষ্টিটা ভালো লাগলো না। এই সময় ক্যাথি বলল, মাটিতে পুঁতে ফেললে কীরকম হয়? কোথায় পুঁতবি? আমাদের বাড়িতে তো মাটি নেই। তোদের বাড়ির পেছনের বাগানে যদি পুঁতে দিই সেই ভালো, কেউ দেখতে পাবে না, বুঝতেও পারবে না। সায় দিচ্ছিল না মন। বাবা মা জানবেন না যে বাড়ির বাগানে অত $1000 ব্রাউন সুগার আছে। পুলিশ যদি আসে, যদি সঙ্গে কুকুর থাকে, তাহলে খুঁজে পেতে দেরি হবে না। সেক্ষেত্রে ওরা বাবা মাকে ধরবে। সে মাথা নাড়ল, না, আমাদের বাড়িতে না, বরং চার্চের পেছনে যে বাগানটা সেখানে কেউ যায় না। আজ চার্চ ডে নয়, সেখানেই পুঁতে দেওয়া যেতে পারে। তামা হিন্দু, কারণ তার বাবা মা তাই, কিন্তু বন্ধুদের সঙ্গে সে কয়েকবার চার্চে বেড়াতে গিয়েছে। ওই বাগানটাকে তার খুব ভালো লাগে। এদিকে লোকটা এখনও তাদের দিকে তাকিয়ে আছে। তামা ওকে এড়াতেই ক্যাথিকে নিয়ে কে মার্টের ভেতরে ঢুকল। লোকজন এই অসময়ে তেমন নেই। কর্মচারীরা ছড়িয়ে আছে আশেপাশে। এক কোণে টিভি চলছে, সবাই সেদিকে তাকিয়ে। তামারা দেখল মার্থার খবরই বলা হচ্ছে। পুলিশ জানতে পেরেছে গত রাত্রে মার্থা তার এক বন্ধুর বাড়িতে গিয়েছিল। সেখানে সে বন্ধুর কাছে একটা প্যাকেট রেখে এসেছে। মার্থা যে ড্রাগ চোরাচক্রের সঙ্গে জড়িয়ে পড়েছিল এটা তার প্রমাণ। এই অবধি শুনেই ক্যাথি তামার হাত আঁকড়ে ধরল। সংবাদ পাঠিকা তখনও বলে যাচ্ছেন, পুলিশ একটু আগে মেয়েটিকে গ্রেফতার করে। মেয়েটির নাম লুসি। ওরা একই ক্লাসে পড়তো। লুসির কাছে যে প্যাকেটটা পাওয়া যায় তাতে সাধারণ চিনির দানা ছিল। লুসি বলেছে মার্থা তাকে রাখতে দিয়েছিল 1 রাত্রের জন্য। কি ছিল সে খুলে দেখেনি। এদিকে মার্থার মা জানিয়েছেন তার মেয়ে $5000 একটা ক্যাশ সার্টিফিকেট তাদের অজান্তে ভাঙিয়েছে, কিন্তু মার্থা কেন লুসির কাছে সাধারণ চিনি রাখতে যাবে তা বোধগম্য হচ্ছে না। পুলিশ সন্দেহ করছে চোরা কারবারিরা মার্থাকে ভুল বুঝিয়েছিল। ক্যাথি তামার দিকে তাকালো। হঠাৎ তামা উত্তেজিত হয়ে ওকে আড়ালে ডেকে নিয়ে এলো। আমি মাকে ফোন করছি। সে কি? কেন? মা এলে সব কথা খুলে বলবো। অসম্ভব, মাথা নাড়ল ক্যাথি। তোর প্যাকেটেও লুসির মতো চিনি পাওয়া যেতে পারে। কি করে বলবো? মা এসে প্যাকেটটা খুললেই বোঝা যাবে। বলতে বলতে তামা দেখল সে লোকটাকে মাঠের ভেতরে ঢুকে দাঁড়িয়ে তাদের দেখছে। চোখাচোখি হতেই লোকটা এগিয়ে এলো। এক্সকিউজ মি বেবি, তোমার নাম কি ক্যাথরিন?
কেন? নামে কি দরকার? আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, সেখানে শুনলাম তুমি তামার বাড়িতে এসেছো। তামার বাড়িতে গিয়ে দেখলাম কেউ নেই, কিন্তু তোমার গাড়িটা ওখানে রয়েছে। তারপরে রিপোর্ট পেলাম তোমাদের বয়সী দুটো মেয়েকে লেকের ধারে দেখা গেছে। আপনি কে? ক্যাথি জিজ্ঞেস করলো কাপা গলায়। লোকটা পকেট থেকে একটা কার্ড বের করে দেখালো। ডিটেকটিভ ইন্সপেক্টর জন স্মিথ। জন হাসলো। তুমি খুব নার্ভাস হয়ে আছো মনে হচ্ছে। না, নার্ভাস কেন? ক্যাথি মুখ ফেরালো। ওয়েল, আমরা তামার বাড়িতে বসতে পারি। ওর মা বাবাও এখনই এসে পড়বেন। তাছাড়া তোমাদের গাড়িটা ওখানে পড়ে আছে, সেটা নিতে তোমার মা ওখানে আসছেন। জন হাত তুলল। চলো, ওইখানে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। ক্যাথি কাতর চোখে তামার দিকে তাকালো। জন এগিয়ে যাচ্ছে গাড়ির দিকে। ক্যাথি ফিসফিস করে বলল, ব্যাগ থেকে বের করে ফেলে দেব? দেখতে পাবে, তামা জবাব দিল। কিন্তু আমার ব্যাগ থেকে ওটা পেলে জেল হবে, স্কুল থেকে তাড়িয়ে দেবে। ডিটেকটিভ জন চেঁচিয়ে ডাকতেই ওরা এগিয়ে যেতে বাধ্য হলো। গাড়িতে পথটা ফুরিয়ে গেল কয়েক মুহূর্তেই। তামা দেখল বাড়ির বারান্দায় মা দাঁড়িয়ে আছেন চিন্তিত মুখে। ক্যাথির মা গাড়ির কাছে, বাবাকে দেখতে পেল না। গাড়ি থেকে নামতেই তামার মা দৌড়ে নেমে এলেন। হাত তুলে বলল জন, না না, উত্তেজিত হবেন না, চলুন ভেতরে গিয়ে কথা বলি। তামার মা তামার হাত ধরেছিলেন। ক্যাথিকে জড়িয়ে ধরেছিলেন তার মা। ক্যাথি কাঁদছিল। ভেতরে ঢুকে সবাইকে সোফায় বসতে বললেন জন। তারপর শুরু করলেন, আমি একটু খুলেই বলি। লুসি, মার্থার বন্ধু স্বীকার করেছে ওরা সপ্তাহে একদিন মার্থার বাড়িতে মজা করতে যেত। ওরা ড্রাগ খুব সামান্যই নিত, তাই নেশা হয়নি। ক্যাথি, কি বলো? ক্যাথি নীরবে মাথা নাড়তেই জন খুশি হলেন। দ্যাটস গুড। চতুর্থ মেয়েটির নাম লিজা, সেও এরই মধ্যে কথাটা স্বীকার করেছে। মার্থা কাল রাত্রে লিজার বাড়িতেও গিয়েছিল। লিজা এবং ক্যাথির নাম আমরা জানতে পারি লুসির কাছ থেকে। মার্থা তার 3 বন্ধুকে 3টি প্যাকেট দিয়ে এসেছিল। ক্যাথি, তোমার প্যাকেটটা দাও। ক্যাথি চুপ করে বসে রইল। তার মা বললেন, ক্যাথি, উনি যা বলছেন তাই করো। ক্যাথি তখন ব্যাগ খুলে প্যাকেটটা টেবিলে রাখল। সেটা তুলে নিয়ে চটপট খুলে ফেললেন জন। সেলোফেন কাগজের প্যাকেটের ভেতরে লালচে সাদায় দ্রব্যদানা চোখে পড়ল সবার। সেই মোড়কটা খুলে একটা দানা জিভে নিয়ে চোখ বন্ধ করলেন জন। তারপর হেসে ফেলে দিলেন টেবিলে। হ্যাঁ, এটাও চিনির দানা। সঙ্গে সঙ্গে তামা এবং ক্যাথির মায়ের স্বস্তির নিঃশ্বাসের শব্দ শোনা গেল। জন বললেন, মার্থা জানতো না এই প্যাকেটে চিনির দানা আছে। $5,000 দিয়ে সে 25 সেন্টের চিনি কিনেছিল। ওকে কেউ ধাপ্পা দিয়েছে। ওকে যেমন ধাপ্পা দেওয়া হয়েছে তেমনি আরেকজনকে ধাপ্পা খেয়েছে। যে মার্থাকে বিক্রি করেছে সে আরেক নেশাখোরকে খবর দিয়েছিল মার্থার কাছে জিনিসটা আছে। লোকটা মার্থার কাছে সেটা চায়। মার্থা ভয়ে লুসির নাম করে, কিন্তু সে বিশ্বাস করে না। ঝগড়া হয় এবং গুলি করে। ড্রাগের জন্য ওরা সব করতে পারে। লোকটা এরপরে লুসির বাড়িতে যায়। রাত হয়ে যাওয়ায় ভেতরে ঢুকতে পারে না, অপেক্ষা করে সুযোগের জন্য। কিন্তু সেই সময় তার নেশা প্রবল হয়ে ওঠে। ওই সময় মাথা ঠিক রাখতে পারে না ওরা। বাড়ির পাশের গাছ বেয়ে দোতলায় উঠতে যায় সে। শরীরের ওপর নিয়ন্ত্রণ না থাকায় পড়ে যায়। তার চিৎকারে লুসির বাবা বেরিয়ে আসেন। আহত লোকটিকে হসপিটালাইজ করা হয়। ওর অবস্থা খুবই গুরুতর। আজ সকালে সে স্টেটমেন্ট দিয়েছে কেন লুসিদের দোতলায় উঠতে গিয়েছিল। ওর সেন্স ফিরলে আমরা মার্থাকে খুন করার স্টেটমেন্ট নেব। কিন্তু এখন ক্যাথি, আমি চাই না তোমার মতো সুন্দর মেয়ের নাম বদনাম হোক।
তুমি যদি প্রতিজ্ঞা করো আর কখনো ড্রাগ খাবে না, তাহলে এই ব্যাপারটা গোপন থাকবে। তাছাড়া তোমার কাছে চিনি ছাড়া কিছু পাওয়া যায়নি। ক্যাথি কেঁদে ফেলল। দু হাতে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বলল, প্রতিজ্ঞা করছি আমি জীবনে ড্রাগ খাবো না। ডিটেকটিভ জন হাসলেন। দ্যাটস লাইক আ গুড গার্ল। এখন মার্থার খুনিকে ধরেই আমাদের কাজ শেষ হয়নি। যারা ওকে বিক্রি করেছিল তাদের ধরতে হবে। তারাই সত্যিকারের অপরাধী। এবং আপনারা মায়েরা, আপনাদের বলছি, যখন স্বামী স্ত্রী কাজে বেরিয়ে যান এবং ওরা একা বাড়িতে থাকে, তখন আমাদের একটু ফোন করে জানিয়ে রাখবেন। ওরা অপ্রাপ্তবয়স্ক, কত বিপদ হতে পারে ওদের। জন বেরিয়ে গেলেন। ক্যাথির মা তামাকে অনেক ধন্যবাদ দিলেন। কে জানে তার মেয়ে মার্থার মতো অবস্থা হতে পারত যদি তামা ওকে সঙ্গ না দিত। ওরাও চলে গেলেন। তামার মা গালে হাত দিয়ে বসেছিলেন। তামা বলল, মা, তুমি আমার উপর রাগ করেছ না? আমি কিন্তু তোমাকে ফোন করার কথা বলেছিলাম। তামার মা মাথা নাড়লেন। তোমায় আমি বিশ্বাস করি তামা, তাহলে মুখ ভার করে আছো কেন? তোমার বড় মামাকে টেলিফোন করেছিলাম। ও কি বললেন? অন্তুর সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে? চমকে উঠল তামা। ও ড্রাগ খাচ্ছে, ফেরোসাস হয়ে গিয়েছে, কন্ট্রোল করা যাচ্ছে না। ঘরে বন্ধ করে রাখলেও ড্রাগ খেতে দিতে হচ্ছে। পড়াশোনা চুলোয় গিয়েছে। আমি বড় মামাকে বললাম ওকে এখানে নিয়ে আসতে। এখানে অনেক নতুন চিকিৎসা হচ্ছে এখন। এখনই না বাঁচাতে পারলে তোমার বড় মামার পরিবার ধ্বংস হয়ে যাবে। চুপ করে রইল তামা। তারপর বলল, মা, ইন্ডিয়াতেও ড্রাগ খায় ওরা? তোমাকে বলেছি ইন্ডিয়া বলবে না নিজেদের মধ্যে, দেশ বলবে। হ্যাঁ, খায়। এই সর্বনেশী জিনিস যারা বিক্রি করে তারা পৃথিবীর সব দেশে ছড়িয়ে পড়েছে। কিন্তু তুমি বলো দেশের লোক গরিব, গরিবরা কেনে কি করে? সেরকমই জিনিস বিক্রি হয় যা ওরা কিনতে পারবে। হঠাৎ উঠে দাঁড়ালো তামা। সোজা চলে গেল নিজের ঘরে। কাগজ বের করে চিঠি লিখতে বসল। পৃথিবীর সব দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মহাশয়েরা, আপনাদের কাছে আমি একটি 15 বছরের মেয়ে বিনীত আবেদন করছি যে আপনাদের দেশে যারা ড্রাগ নিয়ে ব্যবসা করে তাদের একমাত্র শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দিন। ওরা মার্থাকে মেরেছে, ক্যাথির বিপদ ডেকে এনেছিল এবং আমার মামাতো ভাই অন্তুকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আপনারা এদের কখনো ক্ষমা করবেন না, কোনো অল্প শাস্তি দেবেন না। এতক্ষণ শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা মৃত্যুদণ্ড চায় গল্পটি। কেমন লাগলো গল্পটি অবশ্যই জানাবেন। আর যদি গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের আত্মীয় পরিজনের সাথে, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হাজির হব আগামী পর্বে আবারও একটি নতুন গল্পের সাথে। ভালো থাকবেন।